দর্শক, মাঝে মধ্যে কিছু কথা শুনলে খুব কষ্ট লাগে যে তাহলে কি বাংলাদেশে শেখ হাসিনার এই 15-16 বছরে গুম খুন গণহত্যা জুলাই আন্দোলন কিছুই ঘটে নাই? ওসি প্রদীপের ব্যাপারে বলবো, জিয়াউল হাসানের ব্যাপারে বলবো, শেখ হাসিনার ব্যাপারে শেষে কিছু বলার ইচ্ছা আছে। আপনারা জানেন যে ওসি প্রদীপের যে মামলার রায়টা এটা আদালত কর্তৃক সাজা বহাল রেখেছে। এখন ওসি প্রদীপের কাছে 3টা অপশন আছে। একটা হচ্ছে যে 30 দিনের মধ্যে আপিল করা, আপিলের পরে রিভিউ করা, রিভিউর পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা, এবং এগুলো একদম কংক্রিট এভিডেন্স সহ যে কিভাবে কিভাবে কি হয়েছে। ওসি প্রদীপ এবং লিয়াকত এই দুইজনেরই দণ্ড দিয়েছে, দুইজনই জড়িত। এই মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে আপনারা জানেন যে 2020 সালে জুলাই মাসে কক্সবাজারের মেরিন ড্রাইভে মেরে ফেলা হয়। এখন আমি আগেও কিন্তু বলেছি যে এই ওসি প্রদীপ যেহেতু তিনি একটু সংখ্যালঘু, তার ইন্ডিয়া কানেকশন আছে, এই জন্য কিছু কিছু বুদ্ধিজীবী তাকে রক্ষার চেষ্টা করতেছে, এবং সেই বুদ্ধিজীবীর ভিতরে একজন জড়িয়ে গেলেন, তার নাম হচ্ছে সাংবাদিক মুক্তাদির রশিদ। খুব বড় সাংবাদিক। আওয়ামী লীগের আমলে তিনি আওয়ামী লীগকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করতেন, সত্য, আবার ভালো সম্পর্ক রাখতেন যাতে কোনো সমস্যা না হয়। তো তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। তার ফেসবুক পোস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি এই বর্তমানে তিনি সাংবাদিকতার উচ্চ লেভেলে আছেন এবং তার সঙ্গে সবারই ভালো সম্পর্ক। তিনি লিখেছেন যে সময় সাক্ষী রইল টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস মেজর সিনহার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী নন। সিনহা হত্যাকাণ্ডের মামলায় প্রদীপের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বাংলাদেশের সবচেয়ে আলোচিত জুডিশিয়াল হত্যাকাণ্ড এবং বিচার প্রভাবিত করার একটি নিকৃষ্ট উদাহরণ, আরেকটি নিকৃষ্ট উদাহরণ। ইতিহাস জানুক, বাংলাদেশে এই কথাটি একজন অতি সাধারণ নাগরিক বলেছিল। তো এই সাংবাদিক মুক্তাদির রশিদ তিনি এ কথা বলেছেন। এরপর তিনি কিছুক্ষণের জন্য কমেন্ট সেকশন খোলা রেখেছিলেন, কিন্তু এখন তিনি সেই কমেন্ট সেকশনটা বন্ধ করে দিয়েছেন। সেই কমেন্ট সেকশনে বিএনপির মারুফ মল্লিক তিনি লিখেছিলেন যে তাহলে দোষী কে? তো তিনি বলেছিলেন যে, আমার কাছে স্ক্রিনশট আছে, আমি দিয়ে দেবো। তো তিনি বলেছিলেন যে দোষী অনেকেই আছে, তারা এখন যে কেউ কারাগারে আছে, আবার কেউ মেজর জেনারেল আছে, ওই যে 15 জন না কতজন তারা আছে, আবার ফারজানা রূপা কারাগারে আছে। আচ্ছা, ফারজানা রূপা এখানে এলো কিভাবে? ফারজানা রূপা ওনারা হয়েছে কি, উনি ওনার হাজবেন্ড সম্পত্তি অর্জনের জন্য বা টাকা পয়সা ইনকামের জন্য শেখ হাসিনাকে পাম্পটি দিত, এই আর কি, এর বাইরে তো আর না। এবং এই মুক্তাদির রশিদ বলতেছেন ওসি প্রদীপ আসলে মূল পরিকল্পনাকারী না, মূল পরিকল্পনাকারী হচ্ছে লিয়াকত। অথচ আমরা জানি যে ওসি প্রদীপ হচ্ছে ওসি আর লিয়াকত হচ্ছে দারোগা। বলে লিয়াকত কিভাবে ওসি প্রদীপকে বলে যে আপনি এটা করেন? পারে না তো। এবং এই ওসি প্রদীপ নিজে তো স্বীকার করেছে, সে অন্তত 1000 মানুষকে মেরেছে, যেটা স্বীকার করেছে আমাদের বিএনপি সাদাত ভাইয়ের কাছে। তো এরপর যখন সমালোচনা শুরু হয়, উনি তো ওনার কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন। তো উনি আবার 5 ঘন্টাকে লিখেছেন যে একবারও বলিনি বিতর্কিত ওসি প্রদীপ নির্দোষ নিরীহ মানুষ। আমি শুরু থেকে কেবল বলে আসছি যে তিনি মেজর সিনহার মামলায় ফাঁসি দেওয়ার মতো কাজটি করেননি। ওনার টার্গেট হচ্ছে ওসি প্রদীপকে ফাঁসি থেকে বাঁচিয়ে যাবজ্জীবন করা যায় কিনা, উনি এই মিশন নিয়ে নেমেছেন। দেখুন, ফাঁসি দিতে গেলে আপনাকে বিয়ন্ড রিজনেবল ডাউট হতে হয়। আমি দায়িত্ব নিয়েই বলছি এটা হয়নি। প্রমাণ সহ নিউ এইজ পত্রিকা থাকতে রিপোর্ট জমা দিয়েছিলাম, কিন্তু সম্পাদক ছাপতে সাহস পাননি। তো এখন দেন, সেই রিপোর্টটা এখন পাবলিশ করেন, ফেসবুকে দেন, এখন তো আর পত্রিকা দরকার নেই। তবে উনি আরো লিখেছেন যে তবে মজার ব্যাপার কি জানেন, যে যারা তখন বাঘবন্দিরে খেলায় জড়িত ছিলেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর তারা হয় চাকুরি হারিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, গ্রেপ্তার হয়েছেন, দেশ ছেড়েছেন, বা চাকরি থাকলেও সুপার সিটেড হয়েছেন। তারা আমাদেরই সন্তান, কেউ ভাই, বন্ধু, পরিচিত। আর ফারজানা রূপা ভিন্ন মামলায় কারাগারে। আমি বুঝলাম না ফারজানা রূপা এখানে কিভাবে এলো। যে বিষয়টির ভিত্তিতে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আমি সন্তুষ্ট নই, বলেছি সেই বিষয়টি বাংলাদেশের তৎকালীন জজকে, পুলিশকে, ডিজিএফআই কে, এনএসআই এর বাইরে সাংবাদিকদের মাধ্যমে জানা হাতে গোনা কয়েকজনকে। যাই হোক, আবারও বলি, এই বিচারটি প্রভাবিত বিচার। এই মামলায় প্রদীপকে দোষী সাব্যস্ত করে ফাঁসি কার্যকর করা উচিত হবে না। এখন যদি আপনার কাছে এমন কোনো কংক্রিট এভিডেন্স থাকে, আপনি এখনো জমা দিতে পারেন। আপনি আপিল করবে ওসি প্রদীপ, নিশ্চয়ই আপনি সেখানে আপনার সমস্ত প্রমাণ দিন। আমরা চাই না যে একটা নির্দোষ ব্যক্তি সাজা পাক, কিন্তু এতদিন আপনি চুপ ছিলেন, কিচ্ছু বললেন না। হঠাৎ করে যখন দেখেন যে না, আসলেই তো আর কোনো উপায় নাই, তখন আপনি নতুন এই মিশনে কেন নামলেন? আপনি যদি কোনো প্রমাণ না দিয়ে আপনি ফেসবুক একের পর এক পোস্ট দেন, তার মানে হচ্ছে যে আপনি এই মামলার রায়কে প্রভাবিত করার চেষ্টা করতেছেন। আপনার কাছে আসলে কোনো প্রমাণ নাই, বাট আপনি একটা জনমত গঠন করতে চাইতেছেন যে ওসি প্রদীপ নির্দোষ, যেখানে কংক্রিট এভিডেন্স আদালতের কাছে আছে। এবং এর বিচার কিন্তু আওয়ামী লীগের আমলে শুরু হয়েছিল, তাই না? এখন
দর্শক আপনারা এই বিচার করবেন ওসি প্রদীপের এই বিষয়টা, সাংবাদিক মুক্তাদির রশিদ তিনি আসলে সঠিকভাবে ঠিক বলছেন কিনা। সাংবাদিক মুক্তাদির রশিদ আবারও বলি, উনি খুব একজন মানে উচ্চমানের সাংবাদিক এই মুহূর্তে, উনি খুব নাম করেছেন, খুব জনপ্রিয়। যাক, দ্বিতীয়ত আসি ডেভিড বার্গম্যানের কথায়। ডেভিড বার্গম্যান, এটা সত্য যে শেখ হাসিনার কট্টর সমালোচক ছিলেন, এবং ডেভিড বার্গম্যান তিনি ডক্টর কামালের জামাই, সারা আহমেদের হাজবেন্ড, এবং তিনি প্রচুর লেখালেখি করতেন শেখ হাসিনার বিরুদ্ধে, নেত্র নিউজে লিখতেন, এবং তিনি যুদ্ধাপরাধের যে মামলায়, যেখানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতানাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তিনি সেটার সমালোচক ছিলেন। তিনি বারে বারে বলেছিলেন যে এই বিচারগুলো ভুয়া, সঠিক হয়নি, এটা সত্য। বাট পরবর্তীতে 2022 সালে এসে তিনি নেত্র নিউজ থেকে রিটায়ার করেন। তিনি ছিলেন একজন এডিটর নেত্র নিউজের, তাসনিম খলিল ছিল এডিটর ইন চিফ, তিনি ছিলেন এডিটর। কারণ হিসাবে আমরা পরে জানলাম যে তাকে বাংলাদেশে যাওয়ার ভিসা দিচ্ছে না হাসিনা সরকার, কিন্তু তার যাওয়া দরকার, কারণ তার স্ত্রী সারা হোসেন তিনি থাকতে চান না লন্ডনে, এবং কামাল হোসেন সাহেব অসুস্থ। তো তিনি চান তিনি বাংলাদেশে যাওয়া আসার উপরই থাকেন, কিন্তু হাসিনা সরকার ভিসা দিচ্ছে না। শর্ত দিয়েছে যে তোমাকে নেত্র নিউজের এডিটরশিপ থাকতে হবে এবং হাসিনা সরকারের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করতে হবে। তো উনি এটা মেনে নিয়েছিলেন। তো ওটা মেনে নিয়ে তারপর উনি বাংলাদেশে কয়েকবার গিয়েছেন, তো একটা কম্প্রোমাইজ তৈরি করেছিলেন। তো এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যখন বিচার একই আদালতে হচ্ছে, তখন উনি সমালোচনায় মুখর, একের পর এক ভুল, একের পর এক দোষ। উনি প্রতিদিন কলাম লিখছেন শেখ হাসিনার এই বিচারটা কিভাবে সঠিক হয়নি। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হওয়ার সময় ইউরোপ সরকার কিন্তু সবাইকে বলেছে আপনারা উপদেষ্টা হিসেবে থাকেন, সবাইকে বলেছে, কেউ রাজি হয়নি। এখন বলে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যার কি অন্য কেউ ছিল না ভাই? সবাইকে বলা হয়েছে, শাহিদিন মালিককে বলা হয়েছে, জ্যোতির্ময় বড়ুয়াকে বলা হয়েছে, তারপরে যে এই বেশি জাডে খান পান্না তাকে বলা হয়েছে, কেউ রাজি হয় না। বিএনপির যে যারা আছে সবাইকে বলা হয়েছে, কেউ রাজি হয় না। সবাই বলে যে না না না, এগুলো করলে আবার যদি কোনো একদিন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসে, আওয়ামী লীগ তো প্রতিহিংসা পরে তখন তো আবার আমাদেরকে ধরবে। কেউ সাহস করে রাজি হয় না। তাজুল ইসলাম রাজি হয়েছে, এবং জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে আরো যারা তারা বলতেছে যে শেখ হাসিনাকে এখানে আনতে হবে, তার অনুপস্থিতিতে বিচার কার্য চলা যাবে না। শেখ হাসিনাকে কে বলছে পালা দিতে? শেখ হাসিনা আসুক, উপস্থিত থাকুক। এখন যদি শেখ হাসিনা অনুপস্থিত, কাজে এই বিচারটা না হয়, তাহলে কোনো একদিন সরকার পরিবর্তন হলে বা অনেক পুরাতন হয়ে গেলে তখন এই বিচারটা আসলে আর হবে না। এবং শেখ হাসিনার যে আইনজীবী, এটা পলাতক থাকলে আইনজীবী নিয়োগ দেওয়া যায় না। আবারও বলি, এগুলো কিন্তু সবই শেখ হাসিনা নিজের করা আইন, শেখ হাসিনা সরকারের করা আইন। তারপর মনে করি যে একজন আইনজীবী নিয়োগ দেওয়া উচিত ছিল, তবে এখনো পারবেন। এখনো যে বেশির পান্নাকে দেখলাম গতকালকে নিয়োগ দেওয়া হচ্ছে শেখ হাসিনার পক্ষের উকিল হিসাবে, দেখি উনি কি করতে পারেন। এই তো এখন একের পর এক কলাম লিখে যাচ্ছেন যে সেখানে বলা হয়েছে যে সাক্ষীর দুর্বলতা। ঠিক আছে, ভালো কথা, উনি লিখেছেন, কিন্তু ওনাকে তো বলা হয়েছে যে আপনি উপদেষ্টা হিসেবে থাকেন। একমাত্র ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান তিনি রাজি হয়েছেন উপদেষ্টা থাকার জন্য, আর এই ডেভিড বার্গম্যান কেউই কিন্তু রাজি হন নাই। তখন রাজি হন নাই উপদেশ দেওয়ার জন্য, এখন সমালোচনা করে যাচ্ছেন, বলতেছে শেখ হাসিনার সঙ্গে যে মাকসুদ কামালের কথোপকথন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ওখানে নাকি শেখ হাসিনা বলেননি যে যেটা করা দরকার, এটার মানে বিভিন্ন এখানে কোনো ভুল আছে, এটা এই সমস্যা, ওইটা ওই সমস্যা, এরকম করে বিভিন্ন তিনি প্রতিদিনই শেখ হাসিনার এই বিচার যে সঠিক হয়নি এর পক্ষে তিনি কলাম লিখেই চলেছেন। ভালো কথা। আমি তারপরে বলবো সরকারকে যেগুলো গুরুত্ব দিয়ে দেখার জন্য, কারণ আমরা চাই না যে কোনো সমস্যা হোক। তারপর আসিফ নজরুল বলেছেন তারা নেদারল্যান্ডের হেগে আইসিসিতে যাবেন। ডেভিড বার্গম্যান বলছেন না, এখন আর আইসিসিতে যাওয়ার সুযোগ নাই, এটা আগে ছিল, কিন্তু সরকার এই বিচারটা না করে তারা আইসিসিতে পাঠাতে পারতো। কিন্তু ওই তো সমস্যা তো একই, আইসিসিতে তো মানে কারণ অনুপস্থিতি বিচার করা যায় না। শেখ হাসিনা তো সেখানে যেতেন না, তাই না? শেখ হাসিনা তো নেদারল্যান্ডে যেতেন না বিচারের ফেস করার জন্য, যেতেন না, কাজে বিচার হতো না। তো এই সমস্ত বিভিন্ন ঝামেলা আছে। এখন এরা আসলে বলতে পারে, সমালোচনা করতে পারে, কিন্তু এরা দায়িত্ব নিতে পারে না। আচ্ছা, এখন এই ডেভিড বার্গম্যানের কথা হচ্ছে যে মানে বুঝতে চায় আর কি, যে এরা যে আসলে শেখ হাসিনা ওই রকম মানে অপরাধ করেছে, মানে এরা কিন্তু বলতেছে না যে এভিডেন্স গুলা বাজে বা শেখ হাসিনা কোনো অপরাধ করেনি, মানে একটু বিনিয়ে এরকম আর কি, যে আনা আসলে ওই মৃত্যুদণ্ডের মতো অপরাধ তো আর করেনি। ওই যে সাংবাদিক মুক্তাদির যেমন ওসি প্রদীপ ফাঁসি হোক চায় না, ওই ডেভিড বার্গম্যান চায় আর কি, যে বিনিয়ে যে আচ্ছা যাবজ্জীবন দেওয়া হোক বা অন্য কিছু করা হোক, অন্তত ফাঁসিটা যাতে না হয়। এই হচ্ছে গিয়ে এদের। এবার আছে জিয়াউল হাসান। তো এই ডেভিড বার্গম্যান কিন্তু এখানেই থেমে নেই। জিয়াউল হাসান আপনারা জানেন যে শেখ হাসিনার সবচেয়ে মানে এই যে গুম খুনগুলো করতো, এটার প্রধান অস্ত্র ছিল জিয়াউল হাসান, এবং তাদের গুরু ছিল তারেক সিদ্দিকী। শেখ হাসিনা তারেক সিদ্দিকীর মাধ্যমে জিয়াউল হাসানকে যেগুলো করাতো, 1000-এর বেশি লোক মারছে, জিয়াউল হাসান নিজেই তো নানা রকম প্রমাণ আছে, ইলিয়াস আলী সহ। এই জিয়াউল হাসানের আপন বোন হচ্ছেন একজন উকিল। তিনি জিয়াউল হাসানকে ইনভেস্টিগেশন করার সময়, জেরা করার সময় যার পর নাই তিনি মানে ডিস্টার্ব করেন। এই তার বোন মানে
মানে একটা ঝামেলা সৃষ্টি করে শুধু চায় যে এই বিচারটাকে ডিলে করার জন্য এবং সে একের পর এক অভিযোগ এগুলো করতেই থাকে। তো এখন আবার এটা নিয়ে মুখ খুলেছেন ডেভিড বার্গম্যান। তিনি একটা পোস্ট দিয়েছেন যে দেয়ার আর 5 points to be made about yesterday's outburst by Tajul Islam, the chief prosecutor at the International Crime Tribunal. There is an allegation by the lawyer of former Major Ziaul Ahsan that Nabila Idris, a member of the Commissions of Inquiry on Enforced Disappearance, threatened Ziaul by saying, if you do not answer, your daughter will become an orphan. মানে এটা হচ্ছে যে জিয়াউল আহসানের যে লয়ার, তার বোন, আপন বোন, সে বলতেছে নাবিলা ইদ্রিস নাকি বলছে জিয়াউল আহসানকে যে তুমি যদি সঠিক অ্যান্সার না দাও তাহলে তোমার কন্যা এতিম হয়ে যাবে। তো প্রমাণ দেন। তো ডেভিড বার্গম্যান বলছে যে দিস ইজ এ সিরিয়াস এলিগেশন এন্ড দ্য ট্রাইব্যুনাল শুড আস্ক টু সি দ্য ভিডিও অফ দ্য ইন্টারোগেশন টু ডিটারমাইন ইফ দিস ইজ ট্রু অর নট। তাজুল ইসলাম সেড to the same lawyer at the hearing, you stay silent, do not talk. You can also be an accused. We are getting allegation against you from different places. মানে তাজুল ইসলাম নাকি ওই লয়ারকে বলছে, মানে জিয়াউল হাসানের বোন যে লয়ারকে, যে আপনিও চুপ থাকেন, না হলে আপনার বিরুদ্ধে এলিগেশন আনবো। এগুলোর প্রমাণ কি রে ভাই? এই যে ডেভিড বার্গম্যান তো কথা লিখে ফেললেন। ডেভিড বার্গম্যান লিখেছেন যে দিস ইজ থ্রেট দ্যাট has no place in the court. It is a slight echo of how the ICT prosecutors in 2013 threatened Abdul Razzaq, the lawyer of the Jamaat Islami, with prosecutions, and at a result he was forced him to leave the country. এটা সত্য। ডেভিড বার্গম্যান লিখেছেন যে এই ধরনের হুমকিগুলো সেই হুমকি মনে করিয়ে দেয় 2013 সালে যখন জামাত ইসলামের পক্ষে উকিল হিসাবে দাঁড়ান ব্যারিস্টার রাজ্জাক, যিনি কয়দিন আগে ক্যান্সারে মারা গেছেন। তার ফ্যামিলির সঙ্গে ভালো সময় কথাবার্তা হয়। তো তখন শেখ হাসিনা লোকেরা বলেছিল যে আপনি যদি এদের পক্ষপাতী করেন তাহলে আপনাকেও এই যুদ্ধাপরাধের মামলা জড়িয়ে দেওয়া হবে, কারণ 71 সালে কিন্তু আপনিও জীবিত ছিলেন। তখন তিনি এই ওকালতি ছেড়ে তিনি পালিয়ে যান লন্ডনে, সেখানেই পরে ক্যান্সারে মৃত্যুবরণ করেন। এখন ডেভিড বার্গম্যান বলতেছে যে জিয়াউল হাসানের বোন, তার পক্ষে যে লয়ার, তাকেও একই ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এটা ডেভিড বার্গম্যান বলতেছেন। Tajul Islam claimed that Ziaul Hasan was involved in the killing of around 1,000 people and that he dumped bodies in the Buriganga. We can be pretty certain that Tajul doesn't have the evidence to support his claim that Ziaul Hasan was involved in the killing of around 1,000 people, and so that is a highly prejudicial comment to make the court. তিনি ডেভিড বার্গম্যান বলতেছেন যে এই যে তাজুল ইসলাম বারবার বলতেছে জিয়াউল হাসান 1000 লোককে মেরেছেন, তারপরে ওই যে পেট কেটেছেন, বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস যে তার কাছে এর কোনো প্রমাণই নেই। এটা বলতেছেন ডেভিড বার্গম্যান। Although the tribunal chair justice MD Ghulam Murtuza Majumdar tried to step in during this whole interaction set out above, he should be much more prescient in stopping this kind of allegation being made. He is far too accommodating of the chief prosecutor. It is ICT practice not to allow a defense lawyer presence during interrogation, but only to allow lawyer to watch from a adjoining room. এখানে ডেভিড বার্গম্যান বলছেন যে এই মামলা যিনি বিচারক আর কি, যে এমডি গোলাম মুর্তজা মজুমদার, তার উচিত এসব ব্যাপারগুলো দেখা এবং ইন্টারভেনশন করা। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটার নিয়ম আছে, আগে থেকেই শেখ হাসিনার থেকে নিয়ম আছে যে যখন ইন্টারোগেশন করা হয় তখন সেখানে আসামি লয়ার থাকতে পারেন না, তবে তিনি পাশের রুমে থাকতে পারেন। কিন্তু জিয়াউল হাসানের বোন বারেই কিন্তু এখানে এসে তিনি ডিস্টার্ব করেন। আচ্ছা, এখন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিন্তু একটা পক্ষ, তিনি কিন্তু নিরপেক্ষ না। এখন যদি এগুলো হয় তাহলে বিচারকদের কাজটা কি? এই ডেভিড বার্গম্যানরা, সাংবাদিক মুক্তাদিররা যদি এভাবে ফেসবুককেই তারা একটা বিচারের ক্ষেত্র বানিয়ে ফেলেন, গণজাগরণ মঞ্চ করা হয়েছিল শাহবাগে ফিজিক্যালি, ওনারা এই ফেসবুকে একটা মানে একটা জনমত ক্রিয়েট করতে চান গণজাগরণ মঞ্চ, তাহলে বিচারকদের কাজটা কি? এই যে এই বারে ফেসবুকে পোস্ট দেওয়া, এগুলো কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য না? ডেভিড বার্গম্যানের মতো একটা লোক যখন এগুলো লিখেন, সাংবাদিক মুক্তাদির লিখেন, তখন তো এটাতে একটা ইনফ্লুয়েন্স তো পড়েই। তারপর আমি বলবো যে আচ্ছা, লিখেছেন ভালো কথা, সবারই মত প্রকাশ স্বাধীনতা আছে। তবে একটা কথা আমি বলবো যে এটা অবশ্যই যারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন বা ওসি প্রদীপের বিচারের কাজে আছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন, এবং যদি ওনারা কোনো এভিডেন্স দেয় তাহলে আমি বলবো যে এইসব এভিডেন্স গুলো দেখে আসলে আপনারা দেখবেন যে আসলে এই ওসি প্রদীপ, এই শেখ হাসিনা, এই জিয়াউল হাসান আসলেই এদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করার মতো কিছু আছে কিনা। দেখেন, বিশ্বাস এক জিনিস, প্রমাণ এক জিনিস। যেমন আমি মনে করি জিয়াউল হাসান খুনি,
কিন্তু আমি মনে করতে হবে না। কোর্ট চায় প্রমাণ, সেই প্রমাণ যদি দিতে না পারি তাহলে তিনি খুনি হলেও তো কিছু করার নাই, তাই না? ছাড়া পেয়ে যাবে। এবং এটাই হচ্ছে নিয়ম, বিচার এভাবেই চলে। দেখা যাক কি হয়। তবে আমি মনে করি যে যদি আসলেই এই ডেভিড বার্গম্যান রায় সাংবাদিক মুক্তাদিররা যদি এই মানে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এদেরকে রক্ষার মিশনে নামেন তাহলে অবশ্যই তার নিন্দা জানাই। বাট আমি বলি যে এই শেখ হাসিনা, তারপরে জিয়াউল আহসান, তারপর ওসি প্রদীপ, এদের বিচার কাজে যারা নিয়োজিত তাদের উচিত আরো পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে দেখা যে আসলেই কি এরা দোষী কিনা। কারণ একটা জীবন নেওয়া অনেক সহজ, কিন্তু একটা মানুষকে জীবন দিতে পারে না। আমি নিজে কিন্তু এমনি মৃত্যুদণ্ডের বিরোধী। আমি যদি মানে আমার কাছে ক্ষমতা থাকতো আমি বাংলাদেশ থেকে মৃত্যুদণ্ডের বিধান বাদ দিয়ে দিতাম। তারপরেও যেহেতু নিয়ম আছে, উচিত বিচারকদের এগুলো ভালো করে তদন্ত করে দেখা। ধন্যবাদ।